আমার রুমে কি করে ঢুকলে তুমি? হাউসকিপিং এখন ম্যানেজারকে ফোন করে কাজ থেকে বার করে দেবো। সরি রতন স্যার, অ্যাকচুয়ালি আপনার রুমের ফায়ার অ্যালার্ম হঠাৎ করে বেজে উঠলো, তাই আমি দেখতে এলাম সব কিছু ঠিক আছে কিনা। আমি দরজাটা নক করেছিলাম কিন্তু আপনি হয়তো ঘুমোচ্ছিলেন তাই খুললেন না, ওই জন্য আমি মাস্টার কি ইউজ করে ভেতরে ঢুকলাম। আর ইউ ফাইন? হ্যাঁ ফাইন, গো। শোয়ার পরে ওই মাথায় যন্ত্রণা কেন হচ্ছে? ডাবল শট কফি নিতে হবে একটা। হ্যাঁ আলিশা, কাজ হয়ে গেছে। গ্রেট জব। এখন তাড়াতাড়ি ওখান থেকে বেরো, হোটেলের অ্যাকচুয়াল স্টাফ 5 মিনিটে ওখানে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, বাই। রতন স্যার, রতন স্যার, দরজা খুলুন। রতন স্যার, একটা কাজ কর, মাস্টার কি দিয়ে দরজাটা খোল। রতন স্যার, রতন স্যার। রতন স্যার। যার খুন হয়েছে তার নাম কি? স্যার রতন বাবু আমাদের রেগুলার কাস্টমার, আর উনি খুব বড় ফিজিসিস্টও ছিলেন। ফিজিসিস্ট? হ্যাঁ স্যার। তার মানে ফিজিক্সে এক্সপার্ট উনি? হ্যাঁ স্যার। কটার সময় হয়েছে এসব? স্যার এই মোটামুটি সকাল 6:30টার সময়। দেখি সরে যান, সরে যান, সরে যান। সরে যান বলছি, প্লিজ সরে যান একটু। মাই গড, মাই গড, এর বুকের মধ্যে তো দাঁত ঢুকে আছে। যদি ওর মৃত্যু মাইক্রোভেন ব্লাস্ট করে হয় তাহলেই 1, 2, 3, 4, 6 6টা ডাট এর শরীরে এলো কি করে? স্যার মাইক্রোওয়েভ ব্লাস্ট হয়নি, এখানে তো বন্দুক রাখা আছে। আগে থেকে ডাট বন্দুকের সঙ্গে ফিক্স করা ছিল। স্যার মনে হচ্ছে রতনকে মারার জন্য ভালো প্ল্যান করা হয়েছিল। কি ম্যানেজার, খবর রাখেন আপনার হোটেলে কি হচ্ছে? আপনার হোটেলের গেস্টকে কেউ মারার চেষ্টা করেছে মাইক্রোওয়েভে এই ডাট লাগিয়ে। স্যার আমি নিজেই সারপ্রাইজ যে এসব কি হচ্ছে। এখানে তোমার হোটেলের রুমে একটা মার্ডার হয়েছে, এর জবাবদিহি তো এই হোটেলকেই করতে হবে, আর তোমাকেও। কিন্তু স্যার আমায় এটা বলুন, আমরা আমাদের কাস্টমারদের কেন মারবো? জয়া, জয়া তুমি বলো না স্যারদের। স্যারের চেক ইন করার আগে তুমি রুমটা ভালো করে দেখেছিলে না? হ্যাঁ স্যার। স্যার জিজ্ঞেস করুন নাকি। স্যার কাল রাত 11টার সময় উনি চেকিং করেছিলেন স্যার, আর 10:30টার সময় আমি নিজে চেক করেছিলাম সবকিছু ঠিক আছে কিনা, আর তখন মাইক্রোওভেনের ভেতর কোনো ডাট ছিল না স্যার। স্যার অর্ধেক খাওয়া পিৎজা স্যার। আরে এটা তো, আচ্ছা আপনাদের এখানে কি বাইরের খাবার অ্যালাউ করা হয়? অ্যালাউড তো সেভাবে নয়, কিন্তু রতন স্যার তো আমাদের রেগুলার কাস্টমার, তাই কোনো স্টাফ বোধহয় হতে পারে। এই স্টাফটা কে ছিল যখন এই পিৎজা রুমের ভেতরে নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ কি হলো? আমাদের প্রশ্ন শুরু হতেই তোমরা চুপ করে গেলে। সিসিটিভি ফুটেজ দেখতে চাই, রাত্রি 10:30 থেকে সকাল 6টা পর্যন্ত যা কিছু ঘটেছে সেটা 7.5 ঘন্টার মধ্যেই হয়েছে। ওই দেখো 10:30টার সময় রতনবাবুর রুমে গিয়েছে, 11:15টায় বাইরে এসেছে, 15 মিনিট। এগারোটা বেজে 11 মিনিটে এই রতন রুমের মধ্যে ঢোকে। একটু ফরওয়ার্ড করো তো।
রাত্রি 11:30টার সময় এ এসেছিল রতনের সঙ্গে দেখা করতে। আরে 5 মিনিটের মধ্যেই চলে আসলো। দেখে মনে হচ্ছে খুব রেগেও আছে। ইনি কে? স্যার এ অমিত বাবু, রতন বাবুর ভাই। প্রথমবার এসেছিল হোটেলে। রতন বাবু তো দেখাই করতে চাইছিলেন না এনার সাথে, কিন্তু ইনি তো জোর করে রুমে ঢুকে গেছিলেন। আচ্ছা, তার মানে এই পিৎজা এইভাবে রুমের মধ্যে গিয়েছিল। ফরওয়ার্ড করো তো, ফরওয়ার্ড করো। এই বেরোলো, স্টপ। 2টোর সময়, ও 12:30টার সময় ও পিৎজা নিয়ে ঢোকে আর 2টোর সময় বেরিয়ে আসে। এই মহিলা কে? হ্যাঁ, স্যার এনার নাম সমিতা। ইনি রতন বাবুর খুব কাছের বন্ধু। প্রায় প্রত্যেক উইকেন্ডেই উনি দেখা করতে আসেন। সুমিতা খুব কাছের বন্ধু, রাত্রি 12:30টার সময় আসে পিৎজা নিয়ে। রতনকে শেষ কল কোনো সমিতা নামের মেয়ে করেছিল, আর তার আগে অমিত নামে কেউ। স্যার হ্যাঁ পঙ্কজ, 1 সেকেন্ড। এই পাসপোর্টটা দেখুন স্যার। এতে এই ক্যাম্বলির ভিসা লাগানো আছে। দ্বিতীয় এই বম্বে থেকে ক্যাম্বলি যাওয়ার টিকিট। ফটো তো ওরই, কিন্তু নাম রতন নয়, দিগ্বিজয় কুমার। সকাল 6টার সময় হোটেলের স্টাফ মেম্বার রতনের রুমে যায় আর 6:30টায় বাইরে আসে। তার মানে রতনের মৃত্যুর আগে। এই স্টাফ মেম্বারের নাম কি? জানি না স্যার। কে? আপনি আপনার স্টাফকেও চেনেন না? হ্যাঁ, স্যার এ আমাদের স্টাফ নয়। আমি খোঁজ নিচ্ছি স্যার, দেখছি। মুকুল, খোঁজ নাও। এই লোকটাকে কোনো নতুন স্টাফ জয়েন করেছে কি? স্যার একটা কথা বুঝতে পারছি না, এই রতন একজন ফিজিসিস্ট ছিল, দেশের স্পেশালাইজ স্পেস প্রোগ্রাম নিয়ে কাজ করছিল, তাহলে জাল পাসপোর্ট কেন বানালো? সেটাই তো, কেউ কোনো ফিজিসিস্টকে মারার জন্য এত লম্বা প্ল্যান কেন করবে? পুরবি, এই ল্যাপটপ চেক করো একটু রতনের। স্যার হ্যাঁ, আমি সব রেকর্ড চেক করে নিয়েছি। এই লোকটা হোটেলের কোনো ডিপার্টমেন্টে কাজ করে না। ইনি তো কোনোদিন স্টাফই ছিলেন না। আমার তো মনে হয় ইনি বাইরের লোক। এই দেখো, বাইরের কোনো অচেনা লোক এখানে আসে, হোটেলের স্টাফ হয়ে ঘুরে বেড়ায়, এই আপনাদের সিকিউরিটি? হ্যাঁ, হ্যাঁ পুরবি, কিছু পেলে? হ্যাঁ স্যার, ল্যাপটপ হ্যাক করলাম যখন কিছু সিক্রেট ফাইল পেয়েছি। গুপ্ত ইনফরমেশন রয়েছে দেশের সুরক্ষা সংক্রান্ত। মাই গড, এটা কি? কি হলো? স্যার এই গুপ্ত ইনফরমেশন ও কাউকে বিক্রি করতে চাইছিল। এই দেখুন, এই ডিল রিলেটেড মেল পাঠিয়েছে কাউকে। এই দেখুন, সব আছে। এক্স্যাক্টলি এই গুপ্ত ইনফরমেশনটা কি যেটা রতন বেচতে চাইছিল? স্যার আমাদের দেশের বর্ডারে কতজন সৈন্য রয়েছে, আর্মিদের কাছে কি কি ওয়েপেন আছে, সৈন্যের দল কোন কোন এরিয়াতে আর কোথায় কোথায় রয়েছে, সব ইনফরমেশন রয়েছে। যদি এই ইনফরমেশন কোনো ভুল লোকের হাতে পড়ে যায় তাহলে দেশের সুরক্ষার ক্ষতি হতে পারে। কিন্তু স্যার এই মিলিটারির কনফিডেন্সিয়াল ফাইলও পেল কোথা থেকে? অবভিয়াসলি পঙ্কজ, কোনো সাধারণ লোকের কাছে তো এই ফাইল থাকবে না। এই ক্লাসিফাইড ফাইলস আর এই ডুপ্লিকেট পাসপোর্ট এর দিকেই ইশারা করছে যে এই রতন কোনো ফিজিসিস্ট ছিল না। এ কোনো শত্রু দেশের গুপ্তচর ছিল, যে নিজের কাজ করার পরে এই নকল পাসপোর্টের সাহায্যে দেশ ছেড়ে পালিয়ে যেত সারা জীবনের জন্য। স্যার এতে অ্যাপ্রন খুলে ফেলে বাইরে বেরিয়ে যাচ্ছে। ফোনেও কথা বলছিল, মনে হয় ওর পার্টনার হবে। প্যাট্রিক, হোটেলের বাইরে যে কটা সিসিটিভি ক্যামেরা আছে সব কটা ফুটেজ চেক করো।
স্যার যতক্ষণ না এই অচেনা স্টাফের ব্যাপারে জানা যাচ্ছে, এই সমিতা আর রতনের ভাই এদের জিজ্ঞাসাবাদ করা যাক। স্যার, হ্যাঁ দা, স্যার এই রতন হয়তো ফিজিসিস্ট ছিল না, কোনো শত্রু দেশের গুপ্তচর ছিল স্যার। গুপ্তচর? হ্যাঁ স্যার, আমি ওর ব্যাগের থেকে এই নকল পাসপোর্ট পেয়েছি, আর ওর ল্যাপটপে এই গুপ্ত ফাইলস আছে স্যার, এই দেখুন। মাই গড, তাহলে খুব তাড়াতাড়ি রতনের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে, আর ওই সমিতার সঙ্গেও। জানা তো যাবে যে রতন কোনো ফিজিসিস্ট ছিল নাকি কোনো গুপ্তচর। একে তো সবে আমার স্বামী খুন হয়েছে, আর এখন সিআইডির লোকেরা ওর উপর দেশের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ করছে। বৌদি, বৌদি নিজেকে সামলাও, এমনিতেই দাদার মৃত্যুর দুঃখে তোমার শরীর খারাপ। মিস্টার অমিত, আপনাকেও কিছু প্রশ্ন করতে চাই আমরা। আপনারা একসঙ্গে একই বাড়িতে থাকেন, কিন্তু কাল রাতে আপনার দাদার পিছু পিছু হোটেল রুমে কি করতে গিয়েছিলেন? আমি পাঠিয়েছিলাম ওকে ওখানে। তুমি পাঠিয়েছিলে? কি জন্য? কারণ রতন দাদা পুরো প্রপার্টি নিজের নামে করে আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। দলিলপত্রেও কিছু গন্ডগোল করেছিলেন উনি, আর নিজের ভাইয়ের ব্যাপারে তো কোনো চিন্তাই ওনার ছিল না। এই যে তুমি কি বলছো দিয়া? বৌদি প্লিজ। এইসব কথাগুলো তো বাড়িতেও হতে পারতো, তোমার হোটেলে যাওয়ার কি দরকার ছিল? স্যার, আমরা ঝগড়াঝাটি করে বাড়ির পরিবেশ খারাপ করতে চাইছিলাম না, আর দাদা এই টপিকটাকে অনেক দিন ধরে অ্যাভয়েড করছিল। এই জন্য আমার মনে হয়েছিল হোটেলে গিয়ে কথা বলেই ঠিক হবে। কিন্তু রুম থেকে তো তুমি খুব তাড়াতাড়ি চলে এসেছিলে, তার মধ্যেই সব কথা হয়ে যায়। স্যার, হোটেলের ঘরেও আমি কথা বলতে পারিনি। দাদা খুব ঘুমের মধ্যে ছিল আর ক্লান্ত ছিল, সেজন্য খিটখিটে হয়ে গেছিল। সেজন্য আমি রাগে ওখান থেকে বেরিয়ে আসি। এই এত বড় বাড়ি থাকা সত্ত্বেও রতন হোটেলে গিয়ে থাকতো? হ্যাঁ স্যার, রতন খুবই ইন্ট্রোভার্ট ছিল। ও সবসময় একলাই থাকতে চাইতো, যাতে ওর কাজে ও আরো বেশি করে মন দিতে পারে। বাড়িতে থাকলেও ও প্রায় ওর ঘরেই থাকতো। রবি, বাড়িতে ওর যখনই ডিস্টারবেন্স মনে হতো ও তখনই হোটেলে প্রায়ই চলে যেত। আচ্ছা এই সমিতাকে? সমিতা? প্লিজ কিছু করুন অফিসার, আমি সকালে মিসিং কমপ্লেন করেছিলাম, এখন সন্ধে হয়ে গেল, আমার স্ত্রীর কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। জামাই বাবু প্লিজ রিল্যাক্স, সমিতা দিকে পাওয়া যাবে। কি? সমিতা দেবী নিখোঁজ? হ্যাঁ। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ভালো হয়েছে আপনারা এসে গেছেন, এরা তো কিছু করতে পারছে না, এবারে আপনারাই খোঁজ করুন, আমার স্ত্রী কোথায়? আমরা তো খোঁজ করবই, একটা খুন করে পালিয়েছে ও। কি? যদিও রতন আইনত আমার স্বামী ছিল, আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। ও আমার সাথে কিছুই শেয়ার করতো না। ওর জীবনের প্রতিটা মুহূর্ত আমার কাছে রহস্যের চেয়ে কিছু কম ছিল না। এই সমিতাকে আমি কিছুই জানি না, আমি এই নামটাও শুনিনি। এমনকি ও কোথায় থাকে, কি কাজ করে, আমি কিছুই জানি না। এটা ওই হোটেল করিডোরের ফুটেজ। কাল বাড়ি থেকে কোথায় যাবার জন্য বেরিয়েছিল সুমিতা? বাড়ি থেকে অফিস যাবার জন্যই তো বেরিয়েছিল, অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল কিছুই জানি না। আচ্ছা, কালকে ডিনারে কি খেয়েছিল রতন? প্লেন চিজ পিজা। তাই না বৌদি? হ্যাঁ। প্লেন চিজ পিজা, অদ্ভুত ব্যাপার না অভিজিৎ? হোটেলেও পিজা আবার বাড়িতেও পিজা। দাদা হোটেলেও পিজা খেয়েছিল? একদমই ঠিক, সেই পিৎজা যেটা সমিতা নিয়ে এসেছিল।
কিডন্যাপাররা ফোন করেছিল? সমিতাকে কিডন্যাপ করা সহজ নয়। আইবি টিমের লোকও ও সমস্তভাবে ট্রেন্ড যে কোনো বিপদ থেকে রক্ষা করবার জন্য। আইবি, আপনি আপনার দিদির রুমটা একটু দেখাবেন প্লিজ। স্যার, এটাই হলো দিদির ঘর। স্যার, হ্যাঁ, স্যার একবার এদিকে আসবেন। এই দেখো, রুমের ভেতরে আবার রুম। স্যার এদিকে আসুন। এই দেখুন, এই কম্পিউটার হ্যাক হয়েছে স্যার। একটা কাজ করো, পুরো ঘরের তল্লাশি নাও। দাড়ি আর উইক্স, ওহো, প্রস্থেটিক্স। অভিজিৎ, দেখছো এসব? হ্যাঁ স্যার। আর এই লকারে ক্লাসিফাইড ফাইলস, মনে হচ্ছে অনেকদিন ধরেই এর তদন্ত চলছিল। শুধু তাই নয় স্যার, কেউ তো আছে যে ওর ওপর নজর রাখছিল, ওর কম্পিউটারের একটা অ্যাক্টিভিটির ওপর নজর রাখছিল। কম্পিউটারটা হ্যাক করা হয়েছে। কে করেছে খোঁজ নাও। এবার কি বলবেন আপনারা এই ব্যাপারে? আপনারা রতনের সঙ্গে একই ছাদের নিচেই থাকতেন, আর এই ব্যাপারে আপনারা জানেনই না। স্যার, আমরা কি করে জানবো স্যার? রতনদা তো নিজের ঘরে কাউকে ঢুকতেও দিত না। এমনকি স্যার কাজের লোক কেউ নয়, পরিষ্কারও স্যার উনি নিজেই করতেন। তাহলে ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, এটা তো বেডরুমের ভেতরের ব্যাপার। স্যার, আমি আপনাকে বললাম না, আমি কিছুই জানি না। আরে, এই এই কবে আর কি করে হ্যাঁ দয়া। স্যার, সমিতা বাড়িতে নেই স্যার, ও নিখোঁজ। আইবি বিউরোতে কাজ করে স্যার। স্যার, আমরাও ল্যাপটপ চেক করেছি। পুরবী রতনের ল্যাপটপে যে ইনফরমেশনগুলো পেয়েছিল স্যার, ওই সমস্ত ইনফরমেশন এখানে সমিতার ল্যাপটপেও আছে। এই ইনফরমেশনটা লিক করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা ছিল। তাহলে দয়া, এই সমিতা আইবিতে চাকরি করত, তার মানে দেশের সমস্ত তথ্য ওর কাছে আগে থেকে ছিল, যেগুলো ও রতনকে দিত, আর রতন সেগুলোকে বিক্রি করত, আর দুজনেই এর থেকে রোজগার করত। হ্যাঁ স্যার, কিন্তু এইবার ও ডবল ক্রস করে দিয়েছে রতনকে। ও ওকে প্রাণে মেরে দিয়েছে আর মেরে এখান থেকে পালিয়ে গেছে। এই সমস্ত ইনফরমেশন জোগাড় করো আর ব্যুরোতে নিয়ে এসো। স্যার, স্যার, সমিতা, সমিতা! হ্যাঁ দয়া। স্যার, এই বিক্রম আর অঞ্জলি, এদের যে অ্যালাবাইজ আছে ওগুলো আমরা চেক করেছি। যখন খুন হয়েছিল ওই রাতে বিক্রম গ্র্যান্ড রোডে ট্রাফিক জ্যামে ফেসেছিল, আর প্রায় রাত 2টোর সময় বাড়িতে পৌঁছেছে। আর এই অঞ্জলি? স্যার, এই অঞ্জলিও রাত্রির 12টা পর্যন্ত কাজ করেছে, আর প্রায় রাত্রি 1:30টার সময়ও বাড়িতে পৌঁছেছে। দয়া, এসব দেখে মনে হচ্ছে এটা সাধারণ কেস নয়, দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন স্যার, ঠিক ব্লাস্টের আগে ওই সকাল 6টা সাড়ে 6টা নাগাদ এই লাল গাড়িতে একজন মহিলা বেরিয়েছিল।
স্যার হ্যাঁ ওই যে নকল হোটেল স্টাফটা ছিল না, ও তখনই বেরিয়েছে কিন্তু অন্য গেট থেকে। এই দেখুন। ও রবি, কটা নাগাদ গাড়ি এসেছিল? 6টা নাগাদ। বেরিয়েছে 6:30, মানে আধ ঘন্টা পরে। আচ্ছা ছবিটা একটু জুম করো তো, দেখি তো একটু। রবি, আমাদের ডেটাবেসে কিছু নাম আর ফেস আছে যারা দেশের ক্ষতি করতে পারে। এটা বেইমান আর গুপ্তচরের লিস্ট। এদের ফেসটা স্ক্যান করো আর ওদের সঙ্গে ম্যাচ করে দেখো। আর পঙ্কজ, আরটিও থেকে জানো যে এই গাড়ি কার নামে রেজিস্টার করা আছে। স্যার, হ্যাঁ কেসটা কিন্তু ভীষণ কনফিউজিং। কিছুই মাথায় ঢুকছে না যে আসল ব্যাপারটা কি। ঠিক, একটা কথা পরিষ্কার যে দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত, অর্থাৎ যে এই রতন আর সমিতাকে মেরেছে না, সে কোনো সাধারণ ক্রিমিনাল বা অপরাধী নয়। বিষয়টা অন্যরকম। ওহো, হ্যাঁ দয়া, কি হচ্ছে? কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। এই মেয়েটা ছেলেটা ওই লিস্টে নেই স্যার যারা দেশের শত্রু, বরঞ্চ সেই লিস্টে আছে যারা দেশের সঙ্গে বেইমানি করে তাদেরকে ধরে মেরে দেয় স্যার। এরা দুজনেই আইবি অফিসার্স, আলিশা আর ঈশান। এসিপি প্রদ্যুমান, আমি আপনার খুব সম্মান করি, তাই আমি কিছু বলছি না। যদি এই অভিযোগটাই অন্য কোনো অফিসার করতো তাহলে সে এতক্ষণে খুব পস্তাতো। শেখরবাবু, আপনি আইবির হেড, সেই জন্য আপনার এই হুমকি দেওয়া কথা সহ্য হতো না। এসিপি স্যার, আমি হুমকি দিচ্ছি না, আপনার অভিযোগের উত্তরগুলো দিচ্ছি। আপনি খুব সহজেই আমাদের ওপর রতন আর সমিতার খুনের অভিযোগ লাগালেন। আপনার কি মনে হয় যে ওরা দেশের শত্রু ছিল তাই আমরা ওদেরকে মেরে দিয়েছি? আমি অভিযোগ করছি না, আমি সরাসরি প্রশ্ন করছি। এই যা কিছু ঘটেছে সেটাই কি সত্যি? দেখুন স্যার, আমরা জানি যে আপনারা জানেন যে এরা দুজন দেশের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ইনফরমেশন শত্রুদের বেচতে যাচ্ছিল। আর এটাও আমরা জানি শেখর বাবু যে যে মুহূর্তে রতনকে খুন করা হয় সেই সময় ঈশান আর আলিশা দুজনেই উপস্থিত ছিল। রতন খুন হওয়ার একটু আগেই ঈশান রতনের রুমে গিয়েছে। সমিতা রতনের রুমে পিৎজা নিয়ে গিয়েছিল, এমন একটা পিৎজা যার মধ্যে অজ্ঞান করার ওষুধ ছিল। হ্যাঁ, তাহলে হতে পারে আপনারা ওকে এমন কিছু বলেছেন যে আমাদের জন্য কাজ করে দাও আর রতনকে মেরে দাও, তাহলে আপনারা ওকে ছেড়ে দেবেন, তাই তো? সেটা নয় আলাদা প্রশ্ন, কারণ তার আগে সমিতাকে মারা হয়েছে তার নিজেরই ঘরে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা রতন আর সমিতার অবৈধ কাজের ব্যাপারে জানতে পেরে গেছিলাম, আর আমরা সেই জন্য শুধুই ওদের ওপর নজর রাখছিলাম। তবে এমন কোন গল্প শোনাবেন শেখর বাবু যেটাকে বিশ্বাস করা যায়? স্যার, আপনি শেখর স্যারের সাথে এরকম কথা বলতে পারেন না। আর তুমিও এসিপি স্যারের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। রিল্যাক্স বয়েজ। আলিশা, তুমি বলো, তোমরা দুজন ওই দিন হোটেলে কেন গেছিলে? রতনের ল্যাপটপ থেকে সেসব ফাইলসের কপি বানাতে যেগুলো সেদিন শত্রু দেশকে ইমেল করা হয়েছিল, যাতে আমরা এটা জানতে পারি যে আমাদের কোন কোন গুপ্ত ইনফরমেশন ওদের কাছে পৌঁছে গেছে। তাহলে এবার আপনাদের শান্তি হয়েছে তো? আমাদের উদ্দেশ্য শুধুই নজর রাখা ছিল, মারার ছিল না। হ্যাঁ, যদি দরকার পড়ে আর আমাদের কাছে অর্ডার থাকে তাহলে এইরকম দেশের শত্রুদের মারার জন্য আপনাদের মতো লোকের পারমিশনের দরকার নেই। স্যার, আপাতত তো টেনশনের খবর এটাই যে যারাই ওকে মেরে থাকুক না কেন, ওরা দেশের সিক্রেট ইনফরমেশন পেয়ে গেছে, আর ওরা এই ইনফরমেশন যাকে খুশি দিতে পারে, শত্রুদের, মাওবাদীদের অথবা অন্য কাউকে। তবে হ্যাঁ, যদি আমরা ওই মানুষটাকে পেয়ে যাই যে ওদের দুজনকে মেরেছে, যার কাছে দেশের ইনফরমেশনগুলো আছে, তাকে মারবার আগে আমরা এক মুহূর্তও ভাববো না। আর এটা আমরা পুরো বিশ্বাস করি যে আইবি পৌঁছানোর আগে সিআইডি ওখানে পৌঁছে যাবে। এসিপি প্রদ্যুমান, আপনার অফিসারকে এটা বোঝান যে এই সময়টা একে অপরকে চ্যালেঞ্জ করার নয়, বরঞ্চ
একসাথে মিলে কাজ করার। শেখরবাবু, দেশের জন্য আপনারা যতটা চিন্তা করেন ততটা চিন্তা সিআইডিরাও করে থাকে। তবে একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে ততক্ষণ আপনারা ওই বেঈমানের কাছে পৌঁছতে পারবেন না। সুমিতা ওই বিশেষ ইনফরমেশনটা লিক করে রতনকে দিয়েছিল, আর রতন ওই ইনফরমেশনটা কাউকে বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু তার আগেই রতন তার বেঈমানির কাজটা শেষ করে ফেলুক, কেউ সমিতাকে রতনকে খুন করার প্ল্যানে অংশীদার করে নেয়। আর ওটা যদি ঈশান না হয় তাহলে যেই হোক স্যার ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। আর ওই সমিতাকেও মেরেছে। হ্যাঁ বলো সালুকে। কি কি সালুকে, আবার কি নতুন শুরু করলে? কেন? যখন আমরা নিজেদের চোখে ওই সিসিটিভি ফুটেজে দেখলাম রাত্রি 12:30টার সময় সমিতা ওই হোটেলে ছিল, আর তুমি বলছো যে ওটা সমিতা ছিল না, তাহলে ওটা কে ছিল? রতনের মৃত্যু কি করে হয়েছে? রতনের মৃত্যু হয়েছে বিষের কারণে। ওই যে ডাটটা আমরা রতনের বডি থেকে পেয়েছিলাম তাতে এত ভয়ঙ্কর বিষ লাগানো ছিল যে সেকেন্ডেই রতনের মৃত্যু হয়েছে। আর স্যার পয়েন্ট নাম্বার 2, এই মাইক্রোওয়েভে ডার্ট ফিক্স করার জন্য খুনি অনেক সময় পেয়েছে, কারণ এই ওষুধ মেশানো পিৎজা খাওয়ার জন্য ও একেবারে বেহুশ হয়ে পড়েছিল। বস, যে নেশার ওষুধটা পিৎজা পাওয়া গেছিল সেই নেশার ওষুধটা আমরা রতনের পেটে পেয়েছি। হ্যাঁ, পুরো ইনগ্রেডিয়েন্টসটা আমরা ভালো করে চেক করতে পারিনি, কিন্তু ঠিক আছে সালুকে, আমি সবকিছু মেনে নিলাম। আগে এটা বলো, এই সব কিছুর পেছনে সমিতার ওখানে হোটেলে থাকা না থাকার কি কানেকশন আছে? সেটাই বলছি বস। ও ডায়াবেটিসের পেশেন্ট ছিল, সুগারের পেশেন্ট। ওই মহিলার মৃত্যু হয়েছে কোনো ভেজাল দেওয়া ইনসুলিনের কারণে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ওই মেয়েটির মৃত্যুর সময় রাত 10টা থেকে 12টার মধ্যে। কি? এক্স্যাক্টলি। এই 12টার মধ্যে যদি ও মারা গিয়ে থাকে, 12:30টার সময় ওকে হোটেলে কি করে দেখতে পাওয়া গেল? স্যার, যদি সুমিতা রতনকে না মারে আর অমিত, ঈশান আর আলিশাও যদি না মারে, তাহলে রতনকে মারলো কে? আর ওই ফুটেজে যে মেয়েটাকে আমরা দেখেছিলাম, ও যদি সুমিতা না হয় তাহলে আর কে ছিল? সমিতা। এসিপি স্যার, আপনি বোধহয় এটা জানেন না যে আমি কত বড় টেনশনে আছি। যদি ওই খুনি ধরা না পড়ে যে রতন আর সমিতাকে মেরেছে, তাহলে দেশ কত বড় বিপদে পড়তে পারে সেটা আপনি বুঝতে পারছেন না। আমি খুব ভালো রকম জানি শেখর বাবু, খুব ভালো রকম জানি, কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের কোনো ক্ষতি আমি হতে দেব না। তার আগেই আমরা খুনিকে ধরে ফেলবো। স্যার, ওই খুনির আইডেন্টিটি আমরা সেখান থেকে পেতে পারি যেখান থেকে ওরা একে অপরকে মেইল করেছিল। হ্যাঁ পঙ্কজ, আমার তো এটাও মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো আশেপাশের লোক হবে যে সমিতা আর রতন এদের দুজনের ছোট ছোট অভ্যাসগুলোর ব্যাপারেও পুরো জানতো। হ্যাঁ স্যার, যেমন ধরুন সকালে উঠেই রতন মাইক্রোওয়েভে কফি বানাতো। আর সমিতাকে ইনসুলেন্সের ইঞ্জেকশন পৌঁছে দেওয়া, সেটা তো কাছেরই কেউ করতে পারে। আর খুনি এটাও জানতো যে এই অঞ্জলি আর বিক্রম রাত 1টার আগে বাড়িতে ফিরবে না। তাহলে খুনি কে হতে পারে স্যার? স্যার, একটা কথা বুঝলাম না, এই রতনা সমিতা একে অপরকে 2 বছর ধরে চেনে, দেশদ্রোহিতা করার কথা 3 সপ্তাহ আগে ভাবলো, এরকম হঠাৎই? হ্যাঁ স্যার, ব্যাপারটা কিরকম অদ্ভুত স্যার। এই 3 সপ্তাহ আগে এদের তো কোনো রেকর্ডও ছিল না গুপ্ত খবর পাচার করার জন্য। এসবের সাথে তৃতীয় বেঈমানের কি সম্পর্ক? উই আর রানিং আউট অফ টাইম। হ্যাঁ স্যার, আমরা সমস্ত প্রমাণের তালা খুলে ফেলেছি, কিন্তু আমরা সেই দরজাটা খুঁজে পাইনি যেটা আমাদের তৃতীয় গুপ্তচরের কাছে নিয়ে যাবে। আছে, তৃতীয় দরজা আছে, আর এই তৃতীয় রাস্তাই আমাদের গুপ্তচর পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কি? ওই দরজার নাম পিজা। পিজা। ওই মহিলা যে কালো চশমা পড়েছিল, মাথায় কোকড়ানো চুল, পিজা নিয়ে গিয়েছিল সমিতা সেজে, সেদিন ও
পিৎজা নিয়ে এসেছিল বাইরে থেকে হোটেলের ভেতরে। আর ওটাও এই জন্যই করেছে যে ওর ওই পিৎজার মধ্যে ঘুমের ওষুধ মেশানো দরকার ছিল। যদি হোটেলে অর্ডার করতো তাহলে ও সুযোগও পেত না এবং সময়ও পেত না ওই ওষুধটাকে পিৎজার মধ্যে মেলানোর জন্য। আর হোটেলের লোকেরাও কিছু বলেনি, কারণ ওরা ওকে চেনে। দয়া, ওই হোটেল রয়্যালের আশেপাশে ওই পিজালো ব্র্যান্ডের যে কটা দোকান আছে সেখানে খোঁজ নাও, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার, কাল রাত 12:15টার সময় কেউ তো একজন এসেছিল পিৎজা নিতে, কিন্তু কোনো মেয়ে তো আসেনি, একটা ছেলে এসেছিল। এদের দুজনের মধ্যে কেউ ছিল? হ্যাঁ স্যার, এই ছেলেটা। বিক্রম? ব্যাপারটা কি? সারিকা, প্লিজ এদিকে এসো। ইয়েস। সারিকা, এই দুটো স্লাইডসেই পিৎজা স্যাম্পল আছে। এটাতে ওইটা আছে যেটা ওর পেট থেকে পেয়েছি। এটা হচ্ছে পিৎজা সেই টুকরোটা যেটা অ্যাকচুয়াল টেবিলে রাখা ছিল। একটু দেখো দুটো। স্যার, এটাই তো অবভিয়াস যে এই পিৎজাটা খেয়েই রতন বেহুশ হয়ে পড়েছিল। এতে দেখার কি আছে? ডু ইউ থিঙ্ক আই এম ফুল? না না, আমি সেটা বলতে। নাকি কোনো কারণ আছে তাই তো তোমাকে দেখাচ্ছি। প্লিজ দেখো না। স্যার। জাস্ট সিট। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখছি। অন্যটা দেখো। কি? তার মানে এই পিৎজাটা খেয়ে বেহুশ হয়নি? এক্স্যাক্টলি, আমি তোমাকে সেটাই দেখাতে চাইছিলাম। তাহলে কি খেয়েছিল? বিক্রম? 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 এর কি হলো? এই বিক্রম, ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। এই কোন জিনিসের দিকে ইশারা করছে? ফোনে? হ্যাঁ, কি আছে এই ফোনে? 5 মিনিটে অ্যাম্বুলেন্স আসছে। গুড গুড গুড। সরিতা আর রতন একসাথে? স্যার, ফটো দেখে তো মনে হচ্ছে ওরা একে অপরকে খুব ভালোবাসে। 1 মাস আগের ফটো। দুজনে প্রেম করতো না গুপ্তচর ছিল? হ্যাঁ ডক্টর সালু। আরে ভাই, এই কেসটা তো একটা নতুন মোড় নিয়ে নিয়েছে। আবার কি হলো? মনে আছে ওই পিৎজা, ওই যে পিৎজাটা যেটা রতন খেয়েছিল যার কারণে ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই পিৎজা যেটা ওই নকল সমিতা হোটেলে নিয়ে গিয়েছিল। আরে ভাই, এইটাই তো খটকা। আসলে রতন ওই পিৎজাটার কারণে অজ্ঞান হয়নি। রতন অজ্ঞান হয়েছে অন্য কোনো জিনিস খাওয়ার ফলে। ও হয়তো হোটেলে আসার আগেই সেটা খেয়েছিল। হোটেলে আসার আগে? অভিজিৎ বলেছিল যে হোটেলে আসার আগে রতন পিৎজাই খেয়েছিল। আচ্ছা, কালকে ডিনারে কি খেয়েছিল রতন? প্লেন চিজ পিৎজা, তাই না বৌদি? হ্যাঁ।
তুমি তুমি এখানে কি করছো? এনারা আমাকে কিছু ইনফরমেশন নিয়ে আসতে বলেন। আমি কিছু জানতামই না ওই ইনফরমেশনের ব্যাপারে। এনারা আমাকে বলেন যদি আমি না আসি তো এনারা আমাকে মেরে দেবেন। এই জন্য আমি এখানে এলাম। তোমরা কারা? আমাদের তিনজনকে এখানে এভাবে ঠকিয়ে আনার মানে? দেশকে যাতে কেউ ঠকাতে না পারে সেই জন্য আমাদের কখনো কখনো আসামিদের ঠকাতে হয়। আইবি উইন। আপনারা তারাই না যারা রতন দাদাকে মেরেছেন? রতনকে কে মেরেছে আর কি মারেনি সেই সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসবে, কিন্তু দিয়া, অমিত, আরও একটা সত্যি সামনে আসা বাকি। সেটা কি? সেটা হলো যে তোমাদের দুজনের এটা জানা উচিত যে তোমরা একটা দেশদ্রোহীর সাথে থাকছো, তাই না জাসমিন? ও হোয়াট ননসেন্স! তোমরা আমাকে দেশদ্রোহী বলছো? রতনকে অজ্ঞান করার খাবারটা তুমিই খাইয়েছিলে তো, যেটার জন্য ও পরে মরে গেল। এবার এতেই তোমার ভালো হবে যে তুমি তাড়াতাড়ি নিজের অপরাধ স্বীকার করে নাও। কি বলছো তোমরা? আমি এসব কিছুই করিনি। কোন অজ্ঞান করার ওষুধ? আমি আমার স্বামীকে কেন মারবো? হ্যাঁ, কেন আমি ওকে অজ্ঞান করার ওষুধ দেব? আমি, তুমি কেন চুপ করে আছো? হ্যাঁ, তুমি তো সেদিন আমার সাথেই ছিলে যখন আমি রতনকে খেতে দিয়েছিলাম। তাহলে তুমি কেন কিছু বলছো না? চুপ করে আছো কেন? কিছু বলো না। সমস্ত চেষ্টা ব্যর্থ তোমার। নিজের দেওরের কাছ থেকে সত্যি কথা বলানোর চেষ্টা করো না, কারণ ওর মুখ খুলবেই না। এই সমস্ত প্ল্যানটা ওই করেছে। বিক্রমকে চেনো? কে বিক্রম? অমিত, আপনারা এদিকে আসুন। সেই বিক্রম যাকে সমিতার রতনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে তুমি জানিয়েছিলে আর কিছু ফটোও পাঠিয়েছিলে হ্যালো মেসেঞ্জারে। এই দেখো, ডিসপ্লে পিকচারে তোমার মুখ আছে। কিছু মনে এলো? এটা কি? এই সমিতার রতনের ফটোগ্রাফস বিক্রমকে হ্যালো মেসেঞ্জারে জেসমিন পাঠায়নি, অন্য কেউ পাঠিয়েছে। অমিত? দেশের ক্ষতি করার আমার কোনো উদ্দেশ্য ছিল না স্যার। এই যে বিশ্বাসঘাতক গুপ্তচর যে অ্যাঙ্গেলটা, এই সব কিছু আমার গেম প্ল্যান ছিল, যাতে আমি আইনকে ভুল বোঝাতে পারি। পুরো ব্যাপারটা ডিটেলে বলো। এইসব তুমি কেন করতে গেলে? স্যার, এই সব কিছু একটা গেম প্ল্যান ছিল, যাতে রতনের মৃত্যুর অভিযোগ আমার ওপর না আসে আর সমিতার মৃত্যুর অভিযোগ বিক্রমের ওপর না যায়। সেজন্য আমি এই বিশ্বাসঘাতক গুপ্তচরের গল্প পেতেছিলাম। কিন্তু রতনকে মারতে কেন চাইছিলে তুমি? হ্যাঁ, ও আমাকে আর দিয়াকে এই বাড়ি থেকে বাইরে বার করে দিতে চাইছিল। যদি এটা ও করে দিত আমি তাহলে কিচ্ছু করতে পারতাম না। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে সেই সময় আমি রতন আর সমিতার লাভ অ্যাফেয়ারের ব্যাপারে সবকিছু জানতে পারি। আর তখনই আমি এই সমস্ত প্ল্যানটা বানাই। আমি সমিতার হাজবেন্ড বিক্রমকে তার বউয়ের বিশ্বাসঘাতকতার প্রমাণ দিই। রাত তো এত হচ্ছে আমার যে মনে হচ্ছে ওকে ডিভোর্স দিয়ে দিই, কিন্তু কি করি? তাতে তো আমারই লোকসান। যদিও আমাকে ছেড়ে দেয় তো আমি নিজেই পথে বসে যাব। তাহলে ডিভোর্স দিও না, তার থেকেও বড় কিছু ভাবো। মেরে ফেলবো ওকে। তারপর আমি আর বিক্রম রতন আর সমিতার কম্পিউটারে ওদের নামে ইমেল অ্যাকাউন্ট বানাই। রতনের নামের ইমেল আমি পাঠাতাম আর সমিতার নামের বিক্রম। ওই রাতে হোটেলে বিক্রমই সমিতা সেজে গিয়েছিল। যখন ও ঘরের ভেতর ঢুকেছিল তো ও দেখলো যে রতন গভীর ঘুমের মধ্যে আছে। ব্যাস, তারপর ও মাইক্রোওভেনে ডার্ট ফিট করলো, একটু পিৎজা খেলো, নেশার ওষুধ মেশালো আর তারপর ঘর থেকে চলে গেল। আর সমিতাকে ওই বিষাক্ত ইনসুলেশন তুমিই দিয়েছিলে তো? হ্যাঁ, হোটেল যাওয়ার আগে আমি সমিতার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বলুন, আপনি কে? তোমাকে মুক্তি দিতে এসেছি। মানে? দুজন লোককে ভালোবাসা তো ভালো কাজ নয় সমিতা দেবী। হোটেলের রুমে রতনের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলে? কারণ তুমি তো অনেক আগে থেকে এসব প্ল্যান করে রেখেছিলে। ও আমাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু ছিল তো আমারই দাদা। সে সাক্ষাৎ তো দরকার ছিলই। আর
আর এই সব কিছুই আমাকে আমার প্ল্যানে সাহায্য করেছে। আমি বিক্রমকে আগে থেকে ইনফর্ম করে দিই যে রতন ঘুমের ঘরে আছে আর কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়বে। আর তুমি ভাবলে যে সিসিটিভি ফুটেজও অনেক লোক দেখবে, আর তার মধ্যে যদি তোমাকে দেখা যায় কেউ সন্দেহ করবে না। সেজন্যই তো আমি সব বিশ্বাসঘাতক গুপ্তচরের খেলা খেলেছিলাম, যাতে আপনারা সব এর মধ্যেই মাথা ঘামাতে থাকেন। কিন্তু যখন এই আইবিরা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, বিক্রম ভয় পেয়ে গেল, আর এই জন্য তুমি ওকে প্যারালাইজ করে দিয়েছি। আর কোনো উপায় ছিল না আমার কাছে। এটা তুমি কি করলে অমিত? টাকার জন্য নিজের ভাইকে তুমি মেরে দিলে। অমিত, সম্পত্তি আর টাকার লোভে তুমি তোমার আপন ভাইকে খুন করে দিয়েছো। আর তাছাড়াও আইনের সাথে আর দেশের সুরক্ষাকেও বুড়ো আঙ্গুল দেখালে তুমি। খুব ঘৃণ্য অপরাধ করেছো তুমি। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে। স্যার, আমাদের পুরো টিম ভালো করে চেক করেছে, কার আর লোকটা কাউকেই পাইনি। ওরা চেকপোস্ট ভেঙে পালিয়েছে। রাস্তা শেষ হয়ে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, তার মানে এখানেই ওরা কোথাও থাকবে। স্যার, ওই দেখুন, মনে হচ্ছে ওটা অপরাধীদের আড্ডা। হ্যালো, সবাই জঙ্গলের ভেতর চলে এসো। স্যার, ও মাই গড, এ তো মরে গেছে। স্যার ব্যাপারটা কি? ওর মুখে ওই লাল দাগটা কিসের? যে দুজন গাড়িতে বসেছিল এই তাদের মধ্যেই একজন। এর তো খুব খারাপ অবস্থা হয়েছে। স্যার, 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 এ তো ওই লোকটাই, ওই লোকটার পার্টনার। কিন্তু এর হলো কি স্যার? একই দাগ আছে স্যার। তোমরা একে তাড়াতাড়ি হসপিটালে পাঠাও, ততক্ষণে আমি সিআইডিকে ফোন হ্যাঁ, করছি। ওঠাও তাড়াতাড়ি। হ্যালো সিআইডি, তাহলে একজন মারা গিয়েছিল আর আরেকজন কষ্টে চিৎকার করছিল, অসুস্থ মনে হচ্ছিল। হ্যাঁ স্যার, আর ওদের দুজনেরই শরীরে লাল দাগ ছিল। স্যার, এই হসপিটালে এক্ষুনি কথা হলো এই দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে। তাহলে হসপিটালের লোকেরা কি বললো? ওর অবস্থা খারাপ, ওনারা বুঝতেই পারছেন না ওর কি হয়েছে। তার মানে ওরা এখনো চিকিৎসা শুরুই করেনি? টেস্ট করেছেন স্যার, কিন্তু বুঝতে পারছেন না কি হয়েছে। দেখছেন, অদ্ভুত ব্যাপার, কি হতে পারে ওদের? স্যার এদিকে আসুন। এখানে তো এমন কিছু চোখেও তো পড়ছে না। আচ্ছা প্রণব, এই বডিতে যে লাল চিহ্ন ছিল সেগুলো ছাড়া কোনো ফেটাল ইনজুরির চিহ্ন ছিল? মানে কেউ ছুরি মেরেছে বা গুলি করেছিল এরকম? স্যার আমি বডিটা ভালো করে চেক করেছি, কিন্তু ওর মধ্যে কোনো ক্ষত চিহ্ন ছিল না। কিন্তু হ্যাঁ, মাথায় একটা আঘাত চিহ্ন ছিল। হ্যাঁ, হতে পারে ওটা অ্যাক্সিডেন্টের সময় হয়েছে। বাকি তো অ্যালার্জির মতো দাগ ছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে ওরা নাকা চেকিং, মানে পুলিশ নাকা চেকিং ভেঙে পালিয়ে যাচ্ছিল। তাহলে এটা তো সহজ ব্যাপার যে গাড়িতে এমন কোনো জিনিস ছিল যে ওরা চাইছিল না পুলিশের হাতে পড়ুক। হ্যাঁ স্যার, কিন্তু ওই গাড়িটা পাওয়া যায়নি, জানি না কোথায় ওটা লুকিয়েছে। চেকপোস্ট ভেঙেছিল অনেকক্ষণ হয়ে গেছে। এই ঘটনাটা কালকে হয়েছে, মানে তারপরে এমন কিছু ভয়ানক হয়েছিল যার জন্য একজন মারা যায় আর আরেকজন আহত হয়েছে। আচ্ছা, ওই আহত লোকটা কোথায় পড়েছিল? স্যার এখানেই পিছনের দিকে। গিয়ে দেখো তো। ওদের কাছে না কোনো মোবাইল ফোন পাওয়া গেছে আর না কোনো আইডি। হতে পারে গাড়িটা আশেপাশে কোথাও লুকিয়ে দিয়েছে, তারপর এখানে চলে এসছে ওরা। হয়তো ওরা সময়ই পায়নি গাড়ি থেকে ওই জিনিসটা বের করার জন্য, যেটা ওরা লুকিয়ে নিয়ে যাচ্ছিল।
একবার যদি গাড়িটা পেয়ে যাই তাহলে অর্ধেক প্রশ্নের জবাব খুব সহজেই পেয়ে যাবো। দ্বিতীয় লোকটাকে আমরা আহত অবস্থায় এখানে পেয়েছি। স্যার, এই দেখুন স্যার, রক্ত মাখা হাতের ছাপ। এই দেখো, জুতোর ছাপও আছে। চলো একবার জঙ্গলের ভিতরে ঢুকে দেখি, হয়তো এই জুতোর চিহ্ন আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে প্রণব, তুমি আর তোমার বাকি অফিসারেরা জঙ্গলের অন্যদিকে তল্লাশি চালিয়ে যাও, আমরা ওদিকটা দেখে আসছি। স্যার। যাও। বড় অদ্ভুত ব্যাপার তো, এর শরীরের ওপর যে আগে দাগগুলো ছিল সেগুলো লাল ছিল, কিন্তু সেই সবগুলো দাগ কালো হয়ে গেল কি করে? ওহ, এর মাংস বেরিয়ে আসতে শুরু করেছে। স্যার, এত অদ্ভুত ধরনের ক্ষত শরীরে রয়েছে, ক্ষতগুলো লাল ছিল তারপরে কালো হয়ে গেছে, এর হয়েছিল কি? মাই গড, এর মাথা চুলগুলো দেখো কিরকম অদ্ভুত, একটু টানতে একদম গোছা শুদ্ধ উঠে এলো। এরকম কখনো না দেখেছি না শুনেছি, ভারী অদ্ভুত রক্ত। আমার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয়, এটা অন্য কোনো ব্যাপার। অন্য কিছু মানে? অন্য কোনো মানে, তুমি এক কাজ করো, ল্যাবের সব কটা আলো নিভিয়ে দাও, জানা যাবে। ও গড, স্যার স্যার, এটা তো চকচক করছে। মাই গড, এর মধ্যে থেকে লাইট কি করে বেরোচ্ছে? যা ভেবেছিলাম একদম ঠিক তাই। কি? আমি বুঝতে পেরেছি আলোটা কেন ঠিক রে বেরোচ্ছে। এসিপি কে ফোন করো যেন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। হসপিটালে যে লোকটা অ্যাডমিট আছে তাকেও চেক করতে হবে, বাকি কথা পথে যেতে যেতে Okay, বলবো। হ্যাঁ, চলো স্যার। এক্ষুনি। অভিজিৎ, এই কে ওখানে? আয় আয়। ডক্টর শালুকে আপনার কথা মতো পেশেন্টকে একটা সিকিউর রুমে শিফট করে দিয়েছি। ভেরি গুড। কিন্তু ব্যাপারটা কি? দেখুন, বিশদে ব্যাপারটা আপনাকে পরে বলবো। হ্যাঁ শালুকে, হ্যাঁ, ঠিক তো? বস ডাউট তো হচ্ছে, আরে শিওর? একবার চেক করি। হ্যাঁ ঠিক আছে। কোথায় আছে? আসুন প্লিজ কাম। বস, আমি ভেতরে গিয়ে একটু চেক করি। হ্যাঁ কিন্তু না, আমার কাছে প্রোটেক্টিভ স্যুট আছে। ঠিক আছে। দেখো শালুকে, এ তো তোমার সন্দেহই ঠিক ছিল। দেখুন, যে কোনো নার্স বা ওয়ার্ড বয় এই পেশেন্টের বেশি কাছাকাছি এসেছে, তাদেরকে ডাকুন, তাদের চিকিৎসা করা খুব দরকার, কুইকলি। তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে, কিন্তু কিসের জন্য চিকিৎসা করতে হবে আপনি কিছু বলুন তো। ডাক্তারবাবু,
এই রোগীটা খুবই বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সংস্পর্শে এসেছে। এই যে সিমটমগুলো দেখছেন না, এই সব কটা সিমটম রেডিয়েশন পয়জনের কারণে হয়েছে। রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, এর যে পার্টনার ছিল সে অলরেডি মারা গেছে। এর চিকিৎসা যদি এক্ষুনি করা না হয় তাহলে এর বাঁচাটাও খুব মুশকিল। হায় ভগবান, আমি তো এই পেশেন্টকে কবে থেকে দেখভাল করছিলাম, তাহলে আমার ওই রেডিয়েশন পয়জনিং হয়ে গেছে হয়তো। পাইল, কন্ট্রোল ইয়োরসেলফ। ডক্টর, না 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 না, দেখুন ঘাবড়াবেন না। দেখো পায়েল, তুমি ডাইরেক্ট এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের সংস্পর্শে আসোনি, সেই জন্য তোমার ইনফেকশন হওয়াটা খুবই কম সম্ভাবনা আছে। তবুও সেফটির জন্য আপনারা রেডিয়েশন এক্সপোজারের ওষুধ নিয়ে নিন, যাতে এটা থেকে কোনো সাইড এফেক্ট আপনাদের না হয়। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, এখন থেকে যে কেউ এই রোগীর কাছে যাবে, যে কেউ, তাকে একটা প্রোটেক্টিভ স্যুট ব্যবহার করতে হবে, মনে রাখবে। সালুখে, তোমার কথা অনুযায়ী আমি অ্যাটমিক সেন্টারে ফোন করেছিলাম। তা ওরা আমাকে জানালো যে ওদের কাছে যে কটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ছিল সেগুলোর সব কটাই ঠিকঠাক আছে, একটাও হারায়নি। স্যার, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল তো বাজারে পাওয়া যায় না, স্পেশাল এজেন্টদের কাছে অ্যাভেলেবেল হয়। বস, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে সেটা পরে দেখা যাবে। আপাতত তোমাকে এটুকু বলতে পারি, এ খুব বেশি মাত্রায় রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দ্বারা প্রভাবিত, যাতে নিউক্লিয়ার এলিমেন্টও থাকতে পারে। সালুকে যাই হোক না কেন, এই লোকটাকে আমাদের বাঁচাতেই হবে, কারণ এই আমাদের বলতে পারবে ওই যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস আছে সেটা কোথা থেকে পেয়েছিল। আর তাছাড়া জানি না কতগুলো লোক এর সংস্পর্শে এসেছে, প্রত্যেকেরই তো জীবন বিপন্ন, তাদেরকেও তো বাঁচাতে হবে আমাদের। স্যার, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটা ওই গাড়িতে নেই তো যেখানে ওরা ছিল? যে কোনো জায়গায় থাকতে পারে। সালুকে, একটা কাজ করো, তুমি এই পেশেন্টের সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক বলেছো বস, আমি এখানে অপেক্ষা করছি। ওর যখনই জ্ঞান ফিরবে আমি ওকে জিজ্ঞেস করবো এই মেটেরিয়াল কোত্থেকে পেয়েছি, কিভাবে পেয়েছে। আর সারিকা, তুমি এক কাজ করো, তুমি ফিরে গিয়ে ওই লাশটাকে ভালো করে চেক করো, জানবার চেষ্টা করো আসলে কোন এলিমেন্ট আছে, খুব ভালো করে চেক করো। স্যার। হ্যালো, এসিপি বর্ধমান। এসিপি স্যার, যে প্রশ্নের গোলক ধাঁধায় আপনি জড়িয়ে, ওর জবাব আমার কাছে আছে। দেখা করবেন? আপনি কে? কোথায় দেখা করবেন? G14 রুক্মিণী অ্যাপার্টমেন্ট। এর কোনো দরকার নেই এসিপি প্রদ্যুমান, আপনারা আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আপনি চাইলে বন্দুকটা নিচে রাখতে পারেন। আপনি কে? মনোজ, ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার। ইন্টেলিজেন্স ব্যুরো? আর এইভাবে ডাকলেন? বাধ্য হলাম, অনেকগুলো নিরীহ প্রাণ জড়িয়ে, আর ওদের বাঁচানোর জন্য এটাই দরকার ছিল যে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি। নিরীহ লোকেদের প্রাণের কথা বলছেন মানে ওই রেডিও অ্যাক্টিভ? আগে হ্যাঁ, যখন আপনি অটোমিক রিসার্চ ইনস্টিটিউশনে ফোন করে জানতে চাইলেন, তো আমরা ওখান থেকে অ্যালার্ট পেয়ে গেছিলাম। তাহলে আপনার কাছে সব প্রশ্নের উত্তর আছে? আগে হ্যাঁ স্যার, কিন্তু ওটা টপ সিক্রেট। আশা করি যে সিআইডির দ্বারা এই সিক্রেট লিক হবে না। বলে তো দেখুন। কিছুদিন আগেই একটা ইন্টেল পেয়েছিলাম, দেশেতে নিউক্লিয়ার ডিভাইস এসেছে। কি? আমরা বোমটা খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। আমরা এই কথা না তো পাবলিক করেছি, না তো মিডিয়াকে বলেছি, কারণ আমরা বললেই আতঙ্ক তৈরি হতে পারত। কিন্তু আমরা যখনই জানতে পারলাম যে এই ধরনের কেস আপনাদের কাছে এসছে, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। কিন্তু এইভাবে নিউক্লিয়ার অ্যাটম বোমটা, এমন কোন ডিভাইস যেটা গাড়িতে কি করে নিয়ে যাওয়া যায়? আসলে এই নিউক্লিয়ার ডিভাইসটাকে মডিফাই করা হয়েছে, এমনভাবেই মডিফাই করা হয়েছে যে একটা সুটকেসের মধ্যেও ফিট হয়ে যায়। ওর ওয়েট হয়তো 5 কেজি অথবা তার চেয়েও কম। এত ছোট বোম? ছোট হতে পারে ম্যাম, কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনি নিজেই দেখে নিন। যদি এটা ব্লাস্ট করে যায় স্যার, তো 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যে শুধু ধ্বংস আর ধ্বংস হবে। 5 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যে মানুষ থাকবে সে সঙ্গে সঙ্গে মরে যাবে। আর 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কোনো মানুষ বেঁচেও যায়, তো হয়তো বিকলাঙ্গ হয়ে যাবে, না তো মেন্টালি চ্যালেঞ্জ হয়ে যাবে। ভগবান না করুক যেন এই বোম ব্লাস্ট মুম্বাই না হয়। মুম্বাইয়ের কি অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না। দেখুন, যতক্ষণ আমরা আছি, যতক্ষণ এই সিআইডি আছে, ততক্ষণ এই শহরের ক্ষতি কেউ করতে পারবে না। না আমরা কোনো ক্ষতি হতে দেব। ওই নিউক্লিয়ার বোম আমরা ঠিক খুঁজে বের করব।
নিঃশ্বাস নিতে পারছো? আমি কোথায় আছি? তুমি হসপিটালে আছো। আমার সাথে কি তোমার হয়েছে? কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। দেখো, তুমি খুব বিপজ্জনক রেডিয়েশনের শিকার তুমি, কিন্তু এখন তোমার চিকিৎসা হচ্ছে। আনন্দ, অরবিন্দ, আনন্দ কোথায়? অরবিন্দ তোমার বন্ধু? কিছু মনে করো না, অরবিন্দ কিন্তু মারা গেছে। কিন্তু কিন্তু তুমি ঘাবড়ে যেও না। শোনো শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি আমাকে বলো যে তুমি এই রেডিয়েশনের শিকার কোথায় হয়েছো, কিভাবে হয়েছো, কবে হয়েছো? আমাদের মনে আছে? আমাদের ডেলিভারি করার কথা বলা হয়েছিল। ডেলিভারি করার কাজ? কোন জিনিসের ডেলিভারি? নিউক্লিয়ার বোম। নিউক্লিয়ার বোম? হ্যালো অপারেটর, দেখুন আপনি এসিপি প্রদ্যুম্নকে তাড়াতাড়ি খবর দিন। ওনাকে বলবেন ডাক্তার সালুকে ডেকেছে, আর্জেন্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি নিউক্লিয়ার বোমটাকে ডেলিভারি করে দিয়েছো না এখন ওখানেই আছে? কোথায় আছে, কোথায় আছে ও? এটা আমি আপনাকে বলতে পারবো না। দেখো, সেটা বলতে হবে, এটা জীবনের প্রশ্ন এটা। ও না আমাকে না মেরে না দেবে। না, ঘাবড়ে যেও না তুমি। পুরো সিআইডি টিম তোমার সঙ্গে আছে, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ও গড, শালুখে ঘুমিয়ে পড়লো নাকি? স্যার, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে, আমি ওখানে গিয়ে দেখি। স্যার, শালুখে, এই শালুখে, শালুখে, কি হলো স্যার? স্যার, শালুখে, এই শালুখে, আরে কিছু একটা বলো, কিছু। হ্যাঁ, কি হচ্ছে? এনার জ্ঞান আছে কিন্তু কিছু বলতে পারছেন না। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, সারিকাকেও ডাকো। হ্যাঁ। শালুখে, কিছু একটা বলো, শালুখে। স্যার, 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 আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, স্যার, এটা তো স্ট্রোকের সিম্পটম। হোয়াট হ্যাপেন্ড? ডক্টর, মনে হয় ওনার স্ট্রোক হয়েছে। সিস্টার, ইমার্জেন্সি রুমের ব্যবস্থা করো রাইট নাও। ক্যান ইউ হিয়ার মি? চলো চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। চলুন। অভিজিৎ, গাড়িতে রেডিয়েশন আছে কিন্তু কম আছে, কিন্তু বোমের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মানে গাড়ি থেকে বোম বের করে নেওয়া হয়েছে। স্যার, যে লোকটা গাড়ির কাছে দাঁড়িয়েছিল ওর গ্যাংয়ের লোকেরা তোকে মেরে দিল, তাহলে এই বোমটা কোথায় গেল? হয়তো এই গ্যাংয়েরই কেউ বের করে নিয়ে গেছে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটাও খোলা ছিল। মনে হচ্ছে আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন ওরা ডাইনামাইট স্টিক দিয়ে গাড়িটাকে ওড়ানোর চিন্তা করেছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। বেশ বড় প্ল্যানিং করেছিল ওরা, কোনো প্রমাণই রেখে যায়নি। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, ওই রেডিও অ্যাক্টিভ জিনিসটা গাড়িতে লিক হয়ে গেল কি করে? হয়তো ওই অ্যাক্সিডেন্টের জন্য চেকপোস্ট থেকে পালানোর পরে ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? আর তারপরেই ওই রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের সিমটমস ওদের মধ্যে হতে থাকে। জানি না এই বোমটা এখন কোথায় আছে আর ওটা কত মানুষের ক্ষতি করবে। যদি ওদের যেখানে বোম পৌঁছানোর কথা ছিল ওখানে যদি পৌঁছে যায়, তাহলে হাজার লাখ লোকের প্রাণের সংশয় আছে। এই ওষুধগুলো ঠিকঠাক সময়। ডক্টর শালুখের শরীর এখন কেমন আছে? স্যার, ইনভেস্টিগেশন তো চলছে। এই প্রসেস কতক্ষণ চলবে? স্যার, আমরা সব রকম ভাবে ওনাকে টেস্ট করে দেখেছি, কিন্তু হঠাৎ করে এরকম স্ট্রোক হলো, কারণটা বুঝতে পারছি না। স্যার, সিকিউর রুমে যে রুগী ছিল ও মারা গেছে। হোয়াট? স্যার, স্যার, রোগী মারা গেছে। সালুঙ্কা স্যারের অবস্থা খারাপ। ওই নিউক্লিয়ার বোমটা কোথায় আমরা জানি না। এখন কি করব? এই শহরে অসংখ্য এরকম সুটকেস আছে। যদি তাড়াতাড়ি ওই বোমালা সুটকেস খুঁজে না পেয়েছি, তাহলে এমন ক্ষতি হবে যেটা যুগ যুগ মানুষ মনে রাখবে। ডক্টর শালুক এখন কেমন আছেন? আগের থেকে বেটার। সারিকা রয়েছে ওর সঙ্গে। বুঝে উঠতে পারছি না কেন ও এত তাড়াহুড়ো করে ডেকেছিল, কি বলতে চেয়েছিল, আর আমার পৌঁছানোর আগেই ওর এই অবস্থা। এখন তো ওই রুগীটাও মারা গেছে।
ডক্টর সালুকের স্ট্রোক হয়ে গেছে। স্যার এটা কি কোনো কোইন্সিডেন্স? ডক্টর সলোকের স্ট্রোক হলো ঠিক তখনই যখন উনি আমাদের কিছু বলতে যাচ্ছিলেন। কাকতালীয়ই হবে অভিজিৎ। ডক্টর সালুকের স্ট্রোক হয়েছে, কেউ তো ওর ওপর হামলা করেনি। হ্যাঁ স্যার, ওই রোগীর অবস্থা এমনিতেই খারাপ ছিল, ডাক্তার বলেই দিয়েছিল। না, কোনো কাকতালীয় কিছু হয়নি। গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসিপি স্যার, আমি বুঝতে পারছি যে এখন আপনি ওনার অবস্থা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, কিন্তু আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। যদি এই বোমটা ফাটে তো লক্ষাধিক মানুষের প্রাণ বিপন্ন হবে। আর আমরা ওখানে কার পর্যন্ত পৌঁছানোর আগেই আতঙ্কবাদী বোম নিয়ে চলে গেছে। অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। বোমটা যে জিনিসের মধ্যে রেখেছে না, সেটা খোঁজার জন্য। একটা উপায় আছে স্যার। কি স্যার, ওই বোমটা যার মধ্যে রয়েছে, মানে বক্স বা কন্টেনার, ওটা ড্যামেজ স্যার, আর সেই জন্যই রেডিয়েশন লিক হয়েছে। তাই সবার প্রথমে ওই আতঙ্কবাদীরা ওই বক্সটাকে রিপেয়ার করাবে, যাতে রেডিয়েশনের জন্য তাদের সঙ্গীরা কেউ মারা না যায়। আর হ্যাঁ, ওনাদের দরকার হবে সীসা দিয়ে ওরা ওটাকে কভার করবে যাতে রেডিয়েশন লিকেজ না হয়। কিন্তু এটা তো কোনো সাধারণ লোকের কাজ নয়, এটা এক্সপার্টের কাজ। এমন অভিজ্ঞ কাউকে দরকার যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিয়ে আগেও কাজ করেছে, যে সবই জানে এই ব্যাপারে। স্যার, ইনফরমারদের কাজে লাগিয়ে দিই। খোঁজ নিয়ে নিয়ে এমন কে কে আছে এই ব্ল্যাক মার্কেটে যারা এই ধরনের গুপ্ত কাজ করে। স্যার, আমি জানতে পেরেছি যে ভিকির লাশ পাওয়া গেছে এই গ্যারেজে। নাম খুব খারাপ ছিল স্যার ওর এই ব্যাপারে, আর মনে হয় যে এই কন্টেনার ওই বানিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে, কোল্ড ব্লাডেড মার্ডার। ওই আতঙ্কবাদী এসেছিল এখানে লেড কন্টেনার বানাতে, আর ওদের কাজ শেষ হয়ে যেতেই একে মেরে দিয়ে গেছে। দিনে দুপুরে একজন লোকের খুন হয়ে গেল। আচ্ছা, এটা কি করে সম্ভব যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি? খুন হতে তো কেউ দেখেনি, কিন্তু একজন সাক্ষী আছে যে সবার প্রথম লাশটাকে দেখেছে। ওনাকে ডাকুন তো। যতীন, ইনি সিআইডি অফিসার। যখন তুমি এই লাশটা দেখেছিলে তখন এর আশপাশে কি অন্য আর কাউকে দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, দোকান থেকে বেরোতে আমি একটা লোককে দেখেছিলাম। আমি ওই সময় রাস্তার ওই দিকে ছিলাম। ওই লোকটা চলে যাওয়ার 5 মিনিট পর আমি ফেরত এলাম, যখন দেখলাম যে ভিকির লাশ এখানে পড়ে আছে। ওই লোকটার হাতে কি কোনো সুটকেস বা কিছু ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। আপনি কি করে জানলেন? নিশ্চয়ই ও খুন করেছে। ওর চেহারা মনে আছে তোমার? হ্যাঁ স্যার। স্কেচ বানাতে পারো? পারবো স্যার। গুড। পবন, পবন, এর আবার কি হলো? পবন ওঠ। নার্স, নার্স, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। জানি না কি হয়ে গেল। প্লিজ ডক্টর, ডক্টর, কি হলো? ডাক্তারবাবু দেখুন না এর কি হয়ে গেছে। ও গড, এরও স্ট্রোক হয়েছে। এক কাজ করো, ডক্টর তারিকাকে ডাকো এক্ষুনি। এক কাজ করো, একে রুমে শিফট করো। চলো। ডক্টর তারিকা, ডক্টর তারিকা, ডক্টর তারিকা, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর, ও মাই গড, এরও স্ট্রোক হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না হচ্ছেটা কি। একজনের পর একজনের স্ট্রোক হচ্ছে। ভেবে পাচ্ছি না 3টে সুস্থ মানুষের একই সময়ে স্ট্রোক আসলো কি করে। না 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 না, কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কিছু গোলমাল আছে। কেউ আর্টিফিশিয়ালি স্ট্রোক কি করে করাতে পারে? ডক্টর সোমেশ, এটা রেডিয়েশনের কারণে নয় তো? না, রেডিয়েশন পয়জনিং এর জন্য স্ট্রোক হতে পারে না। আর ওই যে ওয়ার্ড বয় ছেলেটা, ও তো পেশেন্টের কাছে আসেইনি। ওই ওয়ার্ড বয়কে অজ্ঞান অবস্থা পেয়েছেন? হ্যাঁ। কোথায়? সাপ্লাই রুমে। সাপ্লাই রুম। পঙ্কজ, প্যাট্রিক, স্যার, সাপ্লাই রুমে কিচ্ছু পাওয়া যায়নি। যা কিছু আছে সেটা এখানেই আছে, যার জন্য সব ঘটেছে। ঠিক আছে, এই রুমটা খুব ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। প্যাট্রিক, বেডের নিচে দেখো। স্যার, হ্যাঁ, এই ডিভাইসটা পেলাম, অদ্ভুত দেখতে। ডক্টর, হ্যাঁ, এটা কি মেডিকেল ইকুইপমেন্টের কোনো পার্ট? এটা তো আমি কখনো দেখিনি।
এটা হসপিটালের ইকুইপমেন্টই না। তাহলে এটা কি হতে পারে? আমি কি ওটা দেখতে পারি? নিশ্চয়ই। স্যার মনে হচ্ছে আমি এই ডিভাইসটা আগে দেখেছি। রাইট, স্পেশাল ফোর্সে এই ডিভাইসটার ব্যবহার হয়। ইফ আই এম নট রং, এটাকে নিউরাল ডিসরাপ্টার বলে। নিউরাল ডিসরাপ্টার তার মানে? দেখুন, আমাদের শরীর তখনই কাজ করে যখন আমাদের মস্তিষ্ক বডিকে সিগন্যাল পাঠায়, যেমন ওঠা বসা, খাওয়া দাওয়া অথবা কথা বলা। আর এই সিগন্যালগুলো আসে নিউরনসের মাধ্যমে। আর এই ডিভাইসটা মস্তিষ্ক শরীরের এই যোগাযোগ নষ্ট করে দেয়, ডিসরাপ্ট করে দেয়। আর যদি এমনটাই হয় তাহলে শরীর মস্তিষ্কের ইশারা বুঝতেই পারবে না, শরীর সম্পূর্ণ অসাড় হয়ে যাবে, মনে হবে যেন স্ট্রোক হয়েছে, কিন্তু আসলে ওটা স্ট্রোক নয়, এই ডিভাইসটার কারসাজি। ময়াঙ্ক, যদি এই ডিভাইস কেউ দূরে নিয়ে যায় তাহলে এর প্রভাব নষ্ট হয়ে যায়। একদমই তাই তো? ফেডরিক, একটা কাজ করো, এই ডিভাইসটাকে দূরে নিয়ে যাও আর ডিস্ট্রয় করো, নষ্ট করে দাও এটাকে। ইয়েস স্যার। এর মানে হচ্ছে এরা তিনজনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়ই। কিন্তু আমরা যদি এটার সাথে আর কিছুক্ষণ থাকতাম তাহলে এর প্রভাব আমাদের ওপরেও পড়তো। আচ্ছা, এই জন্যই এটার প্রভাব সালুখে আর সারিকার ওপর হয়েছে। এর মানে হলো এর প্রভাব ওয়ার্ড বয়ের উপর এই জন্য হয়েছিল কারণ ও 1 ঘন্টা ওই ঘরে ছিল, যেটা এই ঘরের পাশে। এক্স্যাক্টলি ডাক্তারবাবু, যেহেতু আমরা এই ডিভাইসটা ডিস্ট্রয় করে দিয়েছি, এবার তিনজনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিন্তু কিন্তু এই ডিভাইস এখানে রাখলো কে? সেই আতঙ্কবাদী গ্যাংয়েরই কেউ। সেই গ্যাং জানতো যে ডক্টর সালুখের কাছে কিছু ইনফরমেশন আছে, আর সেই জন্যই এই ডিভাইসটাকে এখানে সেট করে দিয়ে গিয়েছিল, যাতে সালুখের অবস্থা খারাপ হয়ে যায়। স্যার, স্টাফেদেরকে, কারণ ওরা ছাড়া তো কেউ যাতায়াত করে না। নিশ্চয়ই সে হসপিটালের কোনো স্টাফ যে এই কাজটা করেছে। না এসিপি স্যার, এরকম হতেই পারে না। এটাই হয়েছে ডক্টর সোমেশ, এটাই হয়েছে। আর একটা কথা শুনে রাখুন, যতক্ষণ না ওই অপরাধীকে আমরা ধরতে পারছি ততক্ষণ এই হসপিটাল থেকে কেউ, মানে আপনিও, এখান থেকে বাইরে যাবেন না। এই পুরো হসপিটালের সমস্ত ফ্লোরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি এখন দেখতে চাই। স্যার, সমস্ত স্টাফেদের লিস্ট দেখা হয়ে গেছে, এখনো কিন্তু কিচ্ছু পাইনি। পাওয়া যাবে ফেডরিক, সিসিটিভি ফুটেজটা তো দেখছি, নিশ্চয়ই এখন কিছু পাওয়া যাবে। পুরবি, একটু পজ করো। কেন জানি না মনে হচ্ছে কোথায় যেন একে দেখেছি আমি, খুব চেনা চেনা লাগছে। কে হতে পারে? ইয়েস, এই দেখো, এই সেই লোক দয়া অভিজিৎ যার স্কেচ করিয়েছে, এই সেই ছেলেটা একজনকে খুন করার পরে ওই বোমওয়ালা সুটকেসটা নিয়ে গিয়েছিল। স্যার, এই নার্সটাকে, আর এরা কি কথা বলছে? সেটা তো আমি জানি না, তবে একটা কথা পরিষ্কার, এই হসপিটালের স্টাফদের মধ্যে যদি কেউ ওদের সঙ্গে যুক্ত থাকে সে হলো এই নার্স। স্যার, এর নাম তো পায়েল। পায়েল কোথায়? ডাকুন ওকে। সিস্টার, পায়েল কোথায়? ওকে এক্ষুনি এখানে ডাকো। পায়েলকে তো অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে না হসপিটালে। স্যার, পায়েল তো হসপিটালে নেই এখন। পায়েল হসপিটালে নেই মানে ও পালিয়েছে। আমি বলেছিলাম না ডক্টর সমেশ যে হসপিটালের কেউ আমাদের পারমিশন ছাড়া বাইরে যাবে না। তাহলে এই পায়েল গেল কি করে? স্যার, আমরা জানি না, আমরা ওই সময় সব দরজা বন্ধ করে দিয়েছিলাম, কেউ বাইরে যায়। কি কথা বলছেন আপনি? এই হসপিটাল থেকে বাইরে কোনো অ্যাম্বুলেন্স গেছিল কি? অ্যাম্বুলেন্স, হ্যাঁ, একটা ইমার্জেন্সি কেস ছিল, আধ ঘন্টা আগে একটা অ্যাম্বুলেন্স বাইরে গিয়েছিল। ব্যাস, পায়েল ওই অ্যাম্বুলেন্সেই আছে। ওই যে নার্স আছে পায়েল, ও তোমার সঙ্গে ছিল অ্যাম্বুলেন্সে? হ্যাঁ স্যার, ও বলছিল যে রুগীকে আনতে যাচ্ছিলাম ওটা ওর বন্ধু, ও চলে এলো আমার সাথে। এখন কোথায় আছে? ওর মাঝখানে কিছু কাজ মনে পড়ে গেল, ও নেমে গেল। মানে হসপিটাল থেকে বেরোনোর জন্য অ্যাম্বুলেন্সটাকে ব্যবহার করেছে। কোথায় কোথায় নেমেছিল? এই খাতিপুরা জংশনে স্যার। জায়গাটা আমি চিনি, নয় এখনই চল।
আরে দাদা শুনুন, এই মেয়েটাকে কি দেখেছিলে 1 ঘন্টা আগে এখানে? নার্সের ড্রেস পরেছিল। হ্যাঁ স্যার, আমি একে দেখেছি, আমার অটোতে এসেছিল। এই আধ ঘন্টা আগে ওকে 5 বাতি সিগন্যালের সামনে ছেড়েছি। থ্যাংক ইউ। ওই সিগন্যাল থেকে মেয়েটা কোথায় যেতে পারে? এই দেখো, নিশ্চয়ই আশেপাশের কোথাও ভিড়ভাড় এলাকাতেই যাবে। এই বোম ফাটার পরে যাতে অনেক বেশি লোকের ক্ষতি হতে পারে। মল, নিশ্চয়ই মলে গিয়েছে। ওই সিগন্যালের পাশেই তো একটা মল আছে। তারপরে আজকে রবিবার, প্রচুর ভিড় হবে ওখানে। পায়েলকে তো বাইরে কোথাও দেখতে পাচ্ছি না। ও আবার মলের ভিতরে ঢুকে যায়নি তো? মেন গেট দিয়ে তো মলের ভিতরে যেতে পারবে না, সিকিউরিটি চেকিং এ ধরা পড়বে। বোমের রেডিয়েশন 25 কিলোমিটার অবধি। এই মলের ভিতরেই রাখতে হবে তার কোনো মানে নেই। তাহলে হতে পারে ও এই বোম মলের আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে। চেক করে দেখি। এর সাথে তো ওই লোকটাই আছে স্কেচে। এই বাইরে বেরো। এখানে অব্দি এসে গেছে, তাড়াতাড়ি চলো। বাইরে বেরো, তোদের খেলা শেষ। ব্যাগ দে। নিয়ে নাও। কিন্তু কোনো লাভ নেই, আমি বোম অ্যাক্টিভেট করে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে এই শহরটাও খতম হয়ে যাবে, আমরাও মরে যাব। অভিজিৎ, বোম তো অ্যাক্টিভেট করে দিয়েছে ওরা। শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে আমাদের। চলো শহর থেকে বাইরে যাই। ধরো এটা। শহর থেকে তো অনেক দূরে চলে এসেছি। কোথায় ফেলবো এবার এটাকে? কোনোভাবে যদি ডিফিউজ করা যেত। ইম্পসিবল অভিজিৎ, মানে হতে পারে, কিন্তু সময় লাগবে আর আমাদের কাছে সময় নেই। কিন্তু অভিজিৎ, আমি ভাবছিলাম কি এই কাজের জন্য আমাদের দুজনের যাওয়া খুব প্রয়োজন কি? যে কোনো একজন গেলেই তো হবে। হ্যাঁ ভাই, তুমি তো কথাটা ঠিকই বলেছো। বোমটা বেশি ভারীও নয়, হালকাই। আমি নিয়ে যাচ্ছি, গাড়িটা থামাও। আরে অভিজিৎ, আমি এটা বলছিলাম যে তুমি চলে যাও, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি তোমায় একা যেতে দেবো? এটা হচ্ছে না বস। দেখো, আমার সামনে পেছনে কেউ নেই, আমার পেছনে কেউ কাঁদার নেই, কারো কিছু এসে যাবে না। আরে ভাই, আমার তো অনেক কেউ রয়েছে। আরে আমারও বা কে রয়েছে? আমার সামনেও কেউ নেই আর পিছনের কথা মনে নেই। কি বলছো ভাই? যদি তোমার কিছু হয়ে যায় না তো তাহলে সারিকাকে কি উত্তর দেবো আমি? এটা কিন্তু একদমই ঠিক নয়। কাজের সময় কোনো মজা নয়। আমি মজা করছি না, ফোন করি ওকে। আরে না না না, একদমই না, একদমই না। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। সরি। হ্যাঁ, তাহলে কিন্তু আমি বোম ছাড়বো না, ধরেই বসে থাকবো। আমরা দুজনে একসঙ্গে যাব, ব্যাস। তুমি কখনোই আমার কথা শুনবে না। কি হলো? মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। প্রবলেমটা এখনই হতে হলো? সাবধানে। এটা চিটিং! এটা চিটিং করলে তুমি দয়া। এটা চিটিং। স্যার, ডক্টর সারিকা আর এই ওয়ার্ড বয় তো জ্ঞান ফিরে গেছে, কিন্তু ডক্টর সালুকের কেন জ্ঞান ফিরছে না স্যার? কারণ ডাক্তারবাবু ওই ডিভাইসটার সাথে অনেক বেশি সময় ছিলেন, তাই ওনার জ্ঞান ফিরতেও একটু বেশি সময় লাগবে। না না, তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরাতে হবে, কারণ ওর কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আর সেই জন্যই তো এই সমস্ত ঘটেছে, ওরাই তো এই সমস্ত করেছে। স্যার, আই হোপ যে এতক্ষণে অভিজিৎ স্যার আর দয়া স্যার ওই বোমটাকে ডিফিউজ করেছে। স্যার। অভিজিৎ, দয়া কোথায়?
দয়া কোথায়? স্যার আমি আর দয়া ওই বোমটাকে নিয়ে শহরের বাইরে যাচ্ছিলাম। মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। দয়া আমাকে গাড়ি থেকে নিচে নামিয়ে দেয় আর নিজে চলে যায় সুইসাইড মিশনে। আর তুমি ওকে যেতে দিলে? আমাকে মিথ্যে কথা বলে নামিয়ে দিয়েছে। অভিজিৎ স্যার এরকম বলবেন না। তার মানে কি দয়া স্যার আর কোনোদিনও ফিরবেন না? হ্যাঁ ফেডরিক, দয়ার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও একজন সিআইডি অফিসার, বুঝেছ? ওকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করব। আমরা রাস্তা খুঁজে বের করব। রাস্তা তো একটাই আছে স্যার, সময় থাকতে যদি ওই বোমটাকে ডিফিউজ করা যায় তাহলে। কিন্তু বমকে ডিফিউজ সেই লোকটাই করতে পারবে যে পাসওয়ার্ডটা দিয়েছে, আর ওদের সকলেই তো মারা গেছে। ধ্যাত্তেরি কি স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। বস সালুখে, সালুখে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, নিউক্লিয়ার বম। বোম? কি জানো, কি বলতে চাইছিলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বস পাসওয়ার্ড, পাসওয়ার্ড জানো তুমি? কি পাসওয়ার্ড, কি পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলো। রেইনবো, রেইনবো, রেইনবো। অভিজিৎ স্যার পাসওয়ার্ড রেইনবো। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে। আর এই দয়াটাও না, ওকে মেসেজ করে দেখো। অভিজিতের মেসেজ, কোড পাওয়া গেছে। হ্যাঁ অভিজিৎ, দয়া পাসওয়ার্ড পেয়ে গেছি। পাসওয়ার্ড হলো, এক মিনিট এক মিনিট। হ্যাঁ অভিজিৎ বলো, কি কোড? রেইনবো। রেইনবো? কিন্তু কিপ্যাডে অ্যালফাবেট নেই, নাম্বারস আছে। কিপ্যাডে অ্যালফাবেট নেই? ভাই এটা কি করে হতে পারে? আরে দেখো না, ওর মধ্যে কোথাও রয়েছে হয়তো। এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট আছে। যেমন এ এক হবে, তেমনি রেইনবোর আর আছে, আরে অন্য কিছু হবে। চটপট তাড়াতাড়ি বলে দাও ওকে। রেইনবো, আমি নাম্বারগুলো বলছি, তুমি নাম্বারগুলো টাইপ করবে, ওকে? আরে টাইম নেই স্যার, এটা হয় স্যার। দয়া দেখো আমি নাম্বারগুলো দিচ্ছি, তুমি টাইপ করো। কোন নাম্বার? 18। এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ বলো। 18 19 19 14 14 15 15 23। না অভিজিৎ, বোম ডিঅ্যাক্টিভেট হয়নি। দয়া হতে পারে তুমি টাইপ করতে ভুল করেছো, আরেকবার ট্রাই করো। হ্যাঁ অভিজিৎ ঠিক করেই টাইপ করছি, তাড়াতাড়ি বলো। 6 মিনিট 23 সেকেন্ড বাকি আছে। 18 19 19 14 29। আরে অভিজিৎ কিচ্ছু হচ্ছে না ভাই। যদি যদি কিপ্যাডের বাটন টিপি তাহলে ওই মিউজিক হচ্ছে, মিউজিক। এই মিউজিক্যাল শব্দটা কিসের? তাহলে কি পাসওয়ার্ড মিউজিক্যাল নয় তো? রেইনবো, রেইনবো একটা মোবাইল টিউন না? দেখো তো। হ্যাঁ টোন। তাড়াতাড়ি করো ভাই, সময় নেই। এক সেকেন্ড এক সেকেন্ড। এই যে স্যার। পেয়েছো? শোনাও শোনাও দয়া, এই টিউনটা শোনো আর ওর মধ্যে টিউনটা পুট করার চেষ্টা করো। অভিজিৎ, এই মিউজিক তো এখানে কিপ্যাডে বাজছে। এই যে শোনো, এই 1 2 3 4 5 6, না এই 5 নম্বর পর্যন্ত একই মিউজিক বাজছে। তারপরে এই মিউজিক চেঞ্জ হচ্ছে। এই শোনো, 6 7 8 9। না না দয়া দয়া দয়া, সাবধানে। 5 পর্যন্ত টিউন আছে, তারপরে ড্রামের আওয়াজ আছে। 5 পর্যন্ত ওই টিউনটা আছে না, 1 2 3 4 5। তুমি এই নাম্বারগুলোর মধ্যেই ট্রাই করো। আরে ভাই আমি কোনো মিউজিশিয়ান নাকি? আমি কিছু বুঝতে পারছি না এই মানে কি হচ্ছে। আরে দয়া অপশনগুলো ট্রাই করো। 1 2 3 4 5 আছে, 5 4 3 2 1 করো। 1 3 5 5 4 3 2 1, যে কোনো কিছু র্যান্ডম করো। র্যান্ডম র্যান্ডম করছি তো ভাই। দয়া ট্রাই করো, কিছু একটা করো। স্যার চেষ্টা করছি স্যার, চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। হচ্ছে না অভিজিৎ স্যার, রিপিটটা হচ্ছে না স্যার।
স্যার 40 সেকেন্ড বেঁচে আছে স্যার। চেষ্টা করো ভাই, আমরা রয়েছি তোমার সঙ্গে। মনে হচ্ছে সময় এসে গেছে। তোমার কিচ্ছু হবে না দয়া। দয়া তুমি এরকম বলো না প্লিজ, তোমায় করতেই হবে। ট্রাই করো দয়া, ট্রাই করো। আরে করছি তো ভাই, আমি আর কি করব? স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। দয়া বলেছিলাম না তুমিই পারবে।